কথা শুনে নীলের মাথায় রক্ত উঠে গেল। নীল এক ঝটকা চিত্রার দিকে ঘুরে তাকিয়ে বলল, কি বললে মা? যদি তোমার মধ্যে কথা বলার মতো ভদ্রতা না থাকে তাহলে নিজের মুখ বন্ধ রাখো। আরে, এ তো চোরের মায়ের বড় গলা। তোমার সাহস কি করে হলো আমার সঙ্গে এইভাবে কথা বলার? চিত্রা ভয়ানক রেগে উঠল। একে তো তুমি অন্য মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছ, তার উপর নিজের ভুলটাও তুমি স্বীকার করছো না। তোমার মতো পুরুষ মানুষ আমি আর দুটো দেখিনি। এরপর আর কিছু বলার দরকার ছিল না, কারণ সেখানে উপস্থিত সবাই খুব ভালো করে বুঝতে পারছিল যে চিত্রা আসলে নীলের সঙ্গে কি করার চেষ্টা করছে। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে নীলকে মাঝপথেই থামিয়ে দিল চিত্রা। চুপ! আঙুলটা নিজের দিকে তোলো, বুঝলে? নিজের নোংরা মানসিকতা নিজের কাছে রাখো, নিজের দোষগুলো দেখার চেষ্টা করো। চিত্রা নীলকে কোনো কথা বলারই সুযোগ দিল না, তাকে বারবার মাঝপথে থামিয়ে দিয়ে অকথা কুকথার বৃষ্টি করতে থাকল। আর এই যে, আপনারাও শুনে রাখুন, আপনাদের ছেলে না শুধু বেকার আর অকর্মার ঢেকি না, একটা আস্ত শয়তানও। ও যখনই আমাদের পরিবারের সঙ্গে কোথাও গেছে আমাদেরকে এম্বারেস করেছে। আমি তো বুঝতেই পারছি না যে এই ডাক্তার ওর মধ্যে এমন কি দেখলো। যদি আমার ছেলে এরকম হতো তাহলে আমি ওর মরা মুখও দেখতাম না। চিত্রা একটু বেশি রেগে গিয়েছিল। আর এদিকে হীরেন আর জয়ন্তীর মুখও রাগে লাল হয়ে উঠল। দুজনের নিঃশ্বাসও বেশ জোরে জোরে পড়ছিল। শাট আপ! নীল নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। নীলের মনে হচ্ছিল চিত্রা এভাবেই উল্টোপাল্টা কথা বলতে থাকলে ওর বাবা মা আরো রেগে যাবেন, আর তাতে ওনাদের শরীর আরো খারাপ হতে পারে, আর সেটা নীল কখনোই হতে দিতে পারে না। আমি কেন চুপ করতে যাব? আমি কি কিছু ভুল বলছি? চিত্রা নিজের কোমরে হাত দিয়ে এমনভাবে কথাগুলো বলতে থাকলো যেন সে নিজে সত্যবাদী হরিশ্চন্দ্রের বংশধর। প্লিজ, আপনি কাকু কাকিমাকে এভাবে প্রভোগ করবেন না। ওনাদের এখন আরাম করা প্রয়োজন। ডক্টর সুজাতারও প্রচন্ড মাথা গরম হচ্ছিল, কিন্তু তাও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল। তোমার এত বড় সাহস, এখন তুমি আমাদের মাঝখানে কথা বলবে? আমাদের মাঝখানে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? তোমার মতো মেয়েদের না আমি খুব ভালো করে চিনি। চিত্রা কথাগুলো বলতে বলতে ডক্টর সুজাতার দিকে এগিয়ে গিয়ে তাকে চড় মারতে গেল, কিন্তু চড়টা সুজাতার গালে পড়ার আগেই নীল চিত্রার হাত ধরে ফেলল। আদ্রিতা এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে ও নিজের মনে একটা চিনচিনে ব্যথা অনুভব করল। এই দুঃখ নীলের জন্য নাকি নিজের মায়ের জন্য সেটা সে বুঝতে পারল না। যদি এখানে দাঁড়িয়ে এভাবেই সিন ক্রিয়েট করতে হয় তাহলে এরপর খারাপ কিছু হয়ে গেলে আমার কোনো দোষ নেই। নীলের চোখে মুখে রাগ ধরা পড়ছিল। নীলের এই মূর্তি দেখে সবাই চুপ করে গেল। চিত্রাও হতবাক হয়ে রইল, কারণ সে ভাবতেই পারেনি যে এই ইউজলেস জামাই এইভাবে কোনোদিন তার মুখে মুখে উত্তর দিতে পারবে। নীল, তুমি ঠিক কি করতে চাইছ? তুমি আমার মায়ের হাত ধরলে কেন? আদ্রিতা একটা লম্বা নিঃশ্বাস নিয়ে খুব ঠান্ডা গলায় জিজ্ঞেস করল। আচ্ছা, তাহলে কি করতাম? তোমার মা একজন ইনোসেন্ট মানুষের গায়ে হাত তুলতে যাচ্ছিল, আমি কি চুপচাপ দেখতাম? আর তুমিও তো আমাকে ভরসা করছো না। তোমার মা এতগুলো কথা বলে গেল, কই তুমি তো কোনো প্রতিবাদ করলে না? এক নিঃশ্বাসে আদ্রিতাকে কথাগুলো বলে ফেলল নীল। আদ্রিতা সেই একই রকম ঠান্ডা গলায় উত্তর দিল, আমি শুধু নিজের চোখকে বিশ্বাস করি। যা আমি দেখতে পাই সেটাকেই একমাত্র আমার সত্যি বলে মনে হয়। আদ্রিতার মুখে এই কথাগুলো শুনতেই নীল চিত্রার হাত এক ঝটকায় ছেড়ে দিল। নীলের পুরো শরীর ছেড়ে দিয়েছিল। ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছিল নীল আর আদ্রিতার সম্পর্ক, তাই তারা একে অপরের কাছে আসতে শুরু করেছিল। কিন্তু আজকের এই ঘটনার পর আদ্রিতা নীলকে আর বিশ্বাস করতে পারল না। উল্টে সে শুধু নিজের মায়ের হয়েই কথা বলল। আদ্রিতার কাছে এই ব্যবহার নীল আশা করেনি। ঠিক আছে। একটা লম্বা শ্বাস নিয়ে নীল বলল, তোমরা এখন এখান থেকে যেতে পারো। এখানে এসে আমার বাবা মাকে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। এমন ভাবে বলছে যেন আমরা এখানে থাকতে এসেছি। আমি তো বেঁচে থাকতে তোর মতো ফালতু ছেলের মুখ দেখতে অবধি চাই না। নিচু গলায় বিড়বিড় করতে করতে চিত্রা বলল, আই সেড গেট আউট। প্রচন্ড রাগের চোটে নীল সামনে রাখা ফলের ট্রেটা একটানে ছুঁড়ে ফেলে দিল। সমস্ত ফল কেবিনের মেঝেতে ছড়িয়ে পড়ল। নীলের চিৎকার শুনে বাইরে দাঁড়িয়ে থাকা দুজন বডিগার্ডও দৌড়ে ভেতরে এলো। আর আদ্রিতাও চিত্রার দিকে নজর ঘুরিয়ে নীলের দিকে তাকালো, ওর হুকুমের অপেক্ষা করছে যেন। আদ্রিতা, চল এখান থেকে। কথাটুকু বলেই চিত্রা প্রচন্ড অহংকারের সঙ্গে আদ্রিতার হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে গেল। আসলে চিত্রা তো এই সুযোগটাই খুঁজছিল, যাতে সে কোনো না কোনোভাবে আদ্রিতার চোখে নীলকে দোষী সাজাতে পারে, আর সেই দোষের অছিলায় দুজনের ডিভোর্সটা সেরে নেওয়া যায়। কিন্তু আদ্রিতা, ও কেন নীলের উপর ভরসা করতে পারে না?
আজ তার মনের সন্দেহের ভার কি তার ভালোবাসার থেকে বেশি হয়ে দাঁড়ালো? আদ্রিতারা সেখান থেকে চলে যাওয়ার পর নীল বডিগার্ডদের ইশারা করে বাইরে চলে যেতে বলল। তারপর কিছুক্ষণ একা চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল সে। নীল, তুমি ঠিক আছো তো? ডক্টর সুজাতার খারাপ লাগছিল। আই এম সরি, আমি যদি এখানে না থাকতাম তাহলে হয়তো এইসব ঘটতো না। ডক্টর সুজাতা নীলের প্রতি খুবই কৃতজ্ঞ। একসময় নীল যদি ওকে সাহায্য না করত তাহলে ঘোষবাবুর পাল্লায় পড়ে সুজাতারও নাম খারাপ হয়ে যেত। হসপিটালের ডিরেক্টর হওয়া তো দূরস্থ, অন্য কোথাও কাজও পেত না হয়তো। সেসব ভেবেই ছেড়ে দিতে চাইছিল কোচবিহার প্রাইভেট হসপিটাল, কিন্তু তারপর নীলের সাহায্যে সব সত্যি বাইরে এলো এবং সে হয়ে উঠল ওই হাসপাতালের নতুন ডিরেক্টর। যদি ডক্টর সুজাতার জন্য নীলের ডিভোর্স হয়ে যায় তাহলে সে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। এই ব্যাপারে তোমার কোনো দোষ নেই। তুমি শুধু আমার বাবা মাকে দেখো, ওনাদের যেন কিছু না হয়। আর আজ তোমার কাজ হয়ে গেলে আমরা বাইরে খেতে যাব। হেসে বলল নীল। ওকে দেখে বোঝা গেল না, কিন্তু ওর মনের মধ্যে যে কি ঝড় চলছিল তাই শুধুমাত্র নীলই জানে। কাকু কাকিমার খেয়াল আমি খুব ভালো করেই রাখবো, কিন্তু বাইরে খেতে যাওয়ার কোনো দরকার নেই। একটু লজ্জিত হয়েই বলল সুজাতা। আরে কোনো ব্যাপার না, আমি শুধু তোমাকে ধন্যবাদ জানাতে চাই। আর এমনিতেও আগামী কিছুদিন তোমার জন্য বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। দুজন বুড়ো মানুষের খেয়াল রাখা কিন্তু মুখের কথা নয়। উপর থেকে নীলকে বেশ শান্ত দেখালেও ভিতরে ভিতরে তার খুব রাগ হচ্ছিল। এমনকি রায়চৌধুরী পরিবার যা কাণ্ড ঘটিয়েছিল তাতে নীল খুবই দুঃখ পেয়েছিল। তার উপর আজকে আদ্রিতা তার থেকে মুখ ফিরিয়ে নিল, তাকে বিশ্বাস করল না। নীলের জীবন যেন হঠাৎই এক ঝটকায় ওলটপালট হয়ে গেল। ওদিকে আদ্রিতা আর চিত্রা হসপিটাল থেকে বেরোতেই ওদের কাছে কল্যাণীর একটা ফোন এলো। আর কল্যাণী ওদেরকে একটা জরুরি বিষয় আলোচনা করার জন্য তখনই সেন বাড়িতে ডেকে পাঠালেন। আদ্রিতা তাড়াতাড়ি হাত দেখিয়ে একটা ট্যাক্সি দাঁড় করালো আর দুজনে সেন বাড়ির দিকে বেরিয়ে পড়ল। গাড়িতে যেতে যেতে কলকাতা শহরটাকে দেখছিল আদ্রিতা। পুজোর সাজে সেজে উঠেছে শহর। ও ভেবেছিল এবার নীলের হাত ধরে ঠাকুর দেখতে বেরোবে, কিন্তু কে জানে মা দুর্গা কি লিখে রেখেছে ওর কপালে। এসব ভাবতে ভাবতেই ওরা পৌঁছে গেল সেন বাড়ির দোরগোড়ায়। আদ্রিতাকে দেখেই কল্যাণী হাসি মুখে বললেন, আদ্রিতা, এসে পড়েছিস? আয় মা আয়। কি হয়েছে ঠাম্মা, তুমি হঠাৎ ডেকে পাঠালে কেন? আদ্রিতার মুখে অনিশ্চয়তা। আসলে ততটাও গুরুত্বপূর্ণ কিছু নয়। আমি মা, তুমি ওকে আসল কথাটা বলছো না কেন? হঠাৎই পেছন থেকে নবীন কল্যাণীকে প্রশ্ন করলেন। তারপর নিজেই বলে উঠলেন, দেখো আদ্রিতা, ব্যাপারটা হলো গত মাসে সেন পরিবারের ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলছে যে আমাদের পরিবারের টোটাল ইনকামের হিসাবে গড়মিল হচ্ছে। 30% প্রফিটের কোনো হিসাব নেই। যদি এরকমই চলতে থাকে তাহলে মার্কেটে এতগুলো শেয়ার রেখে লাভ কি? 30%? কিন্তু এটা কিভাবে সম্ভব? প্রচন্ড শকড হয়ে বলল আদ্রিতা। তুই তো দারুণ নাটক করতে পারিস। ফিনান্স ডিপার্টমেন্ট বলছে যে যা টাকা আমাদের প্রফিট কম দেখাচ্ছিল সেই পরিমাণ টাকা একই দিনে রাহুল বসুর ফরেন ট্রেডিং কোম্পানিতে ইনভেস্ট করা হয়েছে, যেই কোম্পানির মালকিন এখন তুই। আদ্রিতার দিকে তাকিয়ে নবীন চিবিয়ে চিবিয়ে বললেন, আমি তো বুঝতেই পারছি না আদ্রিতা, তুই আমাদের সঙ্গে এটা কিভাবে করতে পারলি? সেন পরিবারের সব টাকা কি তুই নিজে ভোগ করতে চাস? এটা কখনোই হতে পারে না কাকা। আমি ফরেন ট্রেডিং কোম্পানির লোকদেরকে সেন পরিবারের টাকা দেইনি, নিশ্চিত হয়ে উত্তর দিল আদ্রিতা। আদ্রিতা খুব ভালো করেই জানতো যে যদিও ওর কাছে ফরেন ট্রেডিং কোম্পানির কিছু শেয়ার রয়েছে, কিন্তু সেগুলোর সঙ্গে সেন পরিবারের ব্যবসার টাকার কোনো সম্পর্ক ছিল না। তাই ফিনান্সিয়াল ডিলিংস এর কোনো প্রশ্নই ওঠে না। বেশ, তাহলে তুই নিজেই দেখে নে। নবীন ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর সমস্ত রেকর্ড আদ্রিতার সামনে মাটিতে সজোরে ছুঁড়ে মারলেন। হঠাৎই কল্যাণী একটা লম্বা শ্বাস নিয়ে ওদের মাঝখানে এসে দাঁড়িয়ে বলা শুরু করলেন, আদ্রিতা, তুই এখনো অনেক ছোট, তার উপর তুই একটা মেয়ে। তোর মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটিস নেই যা একজন পুরুষ মানুষের থাকে। যদি আমি মেনেও নিই যে তুই ওদের সেন পরিবারের কোনো টাকা দিসনি, কিন্তু এই সব কি ভুলবশত হতে পারে না? পারে তো। তুই যে সব দিকে সবসময় সমান নজর দিতে পারবি তার তো কোনো মানে নেই, তাই না? কিন্তু ঠাম্মা, কল্যাণীর কথা শুনে আদ্রিতার মুখ কালো হয়ে গেল। সে বুঝে উঠতে পারছিল না যে এই কথার কি উত্তর দেবে। আদ্রিতা, আমার কথা শোন, আর অর্ধেক শেয়ার বিক্রি করে এই টাকাটা এখানে ইনভেস্ট কর, তাতে আমাদের ভালো হবে মা। আদ্রিতাকে কথাগুলো বলতে বলতে কল্যাণী নবীনের দিকে তাকালেন, আর দুজনের মুখে একটা কুটিল হাসি ফুটে উঠল। ঠাম্মা, তুমি কি সত্যিই চাও
যে আমি শেয়ারগুলো মার্কেট থেকে তুলে নিই? ওগুলো মার্কেট থেকে এক্ষুনি তোলার কি খুব দরকার আছে? মাথা নিচু করে আদ্রিতা জিজ্ঞেস করল, আদ্রিতা, তোর ঠাম্মা এই শেয়ারগুলো নিজের জন্য চাইছে না, এই পরিবারের ভালোর জন্যই চাইছে। আমি জানি যে তুই নিজের পরিবারকে কতটা ভালোবাসিস। নিজের পরিবারকে এইভাবে ডুবে যেতে তো তুই দেখতে চাইবি না, বল, তাই না? কল্যাণী পরামর্শ দেওয়ার সুরে কথাগুলো বললেন। তুই বরং একটা কাজ কর, কয়েকটা শেয়ার তুলে নে আর পরিবারের জন্য বোর্ড অফ ডিরেক্টরসদের একটা টিম সেট কর, কেমন? তাতে তোর লিডারশিপ কোয়ালিটিও ভালো হবে আর তুই অনেক কিছু শিখতেও পারবি। তোর কি মনে হয়? আদ্রিতার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন কল্যাণী। ওনার প্রশ্ন শুনেই নবীনের চোখ লোভে চকচক করে উঠল। উনি খুব ভালো করেই জানেন যে যদি আদ্রিতা ওই শেয়ারগুলো মার্কেট থেকে তুলে নেয় তাহলে সেন কর্পোরেশন আর আদ্রিতার কথায় চলবে না। এসব শুনে কয়েক মিনিট আদ্রিতা চুপ করে রইল। তারপর একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে এসে নিমরাজি হয়ে নিজের মাথা নাড়ল। আদ্রিতা খুব ভালো করেই জানতো যে আজ সেন পরিবারে তার যদি কোনো স্থান থেকে থাকে সেটা শুধুমাত্র রাহুল বাসুর জন্য। ইনফ্যাক্ট তার মধ্যে এমন কোনো কোয়ালিটি ছিল না যা তাকে নিজের পরিবারের ব্যবসার ক্ষেত্রে ইরিপ্লেসেবল করে তুলবে। তাহলে তুই রাজি তো? খুশি হয়ে জিজ্ঞেস করলেন কল্যাণী। যখন আমার ঠাম্মা নিজের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তাহলে তো আমার কাছে রাজি হওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই, নিচু স্বরে বলল আদ্রিতা। বাহ, খুব ভালো আদ্রিতা, আমি তোকে চিনতে একটুও ভুল করিনি, তুই আমার লক্ষ্মী মেয়ে। কল্যাণী আদ্রিতার কপালে একটা চুমু খেয়ে কথাটা বললেন। তারপর প্রচন্ড খুশি হয়ে নবীনের দিকে তাকিয়ে বললেন, ব্যাস, তাহলে ওই কথাই রইল। মায়ের ইশারা পেয়েই নবীন একজন স্টাফকে ডেকে পাঠালেন। স্টাফ আসতেই কল্যাণী তাকে বললেন, কোর্টে যাও আর যা যা প্রসিডিওর আছে সেগুলোর ব্যবস্থা করো। সবার প্রথমে কিছু ডকুমেন্টস তৈরি করতে হবে, সাইন করার আগে সবকিছু ভালো করে চেক করে নিতে হবে, বুঝলে? এই কথা শুনেই সেন পরিবারের ফিনান্সিয়াল স্টাফ আদ্রিতার হাতে কিছু ডকুমেন্টস ধরিয়ে দিল, যেগুলোতে ওকে সাইন করতে হবে। এমনিই সকাল থেকে খারাপ যাচ্ছিল দিনটা, এবার যেন আদ্রিতার মন আরো ভারী হয়ে গেল। এভাবেই চোখের নিমেষে এক সপ্তাহ কেটে গেল। হীরেন আর জয়ন্তীর শরীর এখন বেশ অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। নীল এখন নিশ্চিন্ত হয়ে নিজের কাজ শুরু করার কথা ভাবছিল। একটা লম্বা সময়ের পর নিজের কাজকর্ম দেখতে নীল অফিসে যাবে বলে ঠিক করল। নীল, আই এম ভেরি সরি, আমার জন্য তোমাকে এই ইলেকট্রিক স্কুটার চালাতে হচ্ছে। ডক্টর সুজাতা নীলের পেছনের সিটে নীলের কোমর জড়িয়ে ধরে বসেছিল। আরে, এ তো আমার পক্ষীরাজ, আমি স্কুটার প্রথমবার চালাচ্ছি না, আমার অভ্যাস আছে, খুবই সাবলীল ভঙ্গিতে বলল নীল। কিন্তু ভেতরে ভেতরে নীল খুব বেশি অসহায় বোধ করছিল। নীলের কাছে তো গাড়ি ছিল, তাহলে কি এমন হলো যে নীল আবার তার পক্ষীরাজ বের করল? এই কদিনে কি ঘটে গেছে? রায়চৌধুরী গ্রুপে কি সব ঠিক আছে, নাকি নীলের জন্য কোনো নতুন পরিস্থিতি অপেক্ষা করে আছে? আদ্রিতা আর নীলের মধ্যে এবার কি হবে? তাদের সম্পর্ক কি চিরদিনের মতো শেষ হয়ে গেছে, নাকি আদ্রিতা নিজের ভুল বুঝতে পারবে? সেন পরিবার কি আদ্রিতাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেবে? নীল কি সাহায্যের হাত বাড়িয়ে দেবে আদ্রিতার দিকে?